সরকারের পতন, বিবেকের জ্বলন। পালা বদলের পর থেকে তৃণমূলে গৃহদাহ একেবারে মুষল পর্ব চলছে। তার মধ্যে গতকাল পুরসভায় ডামাডোল। গতকাল দুই বিদ্রোহী কাউন্সিলর তৃণমূলের, অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ, তারা যে কমিটিতে ছিলেন, অর্থাৎ বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং অ্যাকাউন্টসের সদস্য ছিলেন, অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তী, তারা পদত্যাগ করলেন। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। আর তাই আজ আমাদের স্টুডিও এই মুহূর্তে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। নিউজ 18 বাংলায় আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমাদের আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে সরকারের পতন, বিবেকের জ্বলন। আমি অরূপ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি, দীর্ঘদিন ও লড়াই করেছে, তৃণমূলের হয়ে স্টুডিওয়ে বসে ডিফেন্ড করার চেষ্টা করেছে নিজের পার্টিকে। কিন্তু বিবেকের জ্বলন এত দেরিতে কেন? বিবেকের জ্বলন দেরিতে কারণ এর আগে আমরা কখনো দেখিনি। আমরা যাদের নেতা বলে মানতাম, আমি মমতাদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি না, মমতাদি নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি সেই সেগমেন্টটায় যাচ্ছি না। কিন্তু পাড়ায় পাড়ায় যারা নেতা ছিল, অঞ্চলে অঞ্চলে যারা নেতা ছিল, ব্লকে ব্লকে যারা নেতা ছিল, জেলায় জেলায় যারা দায়িত্ব নিয়ে ঘুরেছে, তারা কোথায়? আজকে যখন 4 মে দুপুর 12টার পর থেকে তৎকাল বিজেপিতে ভরে যাচ্ছে, যখন একের পর এক পার্টি অফিস ভাঙা হচ্ছে, যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছে, তখন বরং শ্রমিক ভট্টাচার্যকে স্টেটমেন্ট দিতে শুনেছি যে যারা এইসব তৎকাল বিজেপি সেজে করছে তাদেরকে রেয়াত করা হবে না, প্রয়োজনে পুলিশে দেওয়া হবে। আমি যা শেষ করে এই অভিযোগ বারবার শুনছি, তো কালকেও শুনেছি। আমি বলছি দলীয় নেতৃত্বের কার কার বিরুদ্ধে অভিযোগ? কোনো নাম বলে আলাদা করে কাউকে গ্লোরিফাই করব না। কাকদ্বীপ থেকে কুচবিহার, যারা মমতা ব্যানার্জির পরে তার ডান কান বাকান ছিলেন, ডান হাত বা হাত অজুহাত ছিলেন, যারা সর্বেসর্বা ছিলেন, যারা রাজত্ব চালিয়েছেন, যাদের সামনে 3টে গাড়ি, পেছনে 5টা গাড়ি, 20টা পুলিশ, 25খানা সিকিউরিটি নিয়ে যারা চলেছেন, সেই নেতাগুলো কোথায় যখন দলের কর্মীরা মার খাচ্ছে? আমরা তো নিচুতলা কর্মী, আমরা তো নেতা নই। আমরা কর্মী, আমরা দাঁড়িয়ে পার্টি অফিস, ভাঙা পার্টি অফিসে বসছি, আমরা গিয়ে ওয়ার্ড অফিসকে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মমতা ব্যানার্জি বলেছে রাস্তায় থাকতে, সেই নেতাগুলো কোথায় যারা মমতাদির বৃত্ত আলো করেছিল এতদিন? আপনার কনভয় নিয়ে খুব একটা ঈর্ষা, কনভয় বলে নয়, কনভয় নিয়ে খুব একটা ক্ষোভ রয়েছে। যারা যারা এইটা দিয়ে এতদিন এই পুলিশ থাকার মানে দাপট দেখি সাধারণ কর্মীরা কথা বলতেই পারেনি কার জন্য, সেই নেতাগুলো কোথায়? যাই, সুশান্ত ঘোষ কি দাপট দেখাননি? সুশান্ত ঘোষ তো দোর্দণ্ড প্রতাপ নেতা জানা যায় ওই অঞ্চলে, এবং জানা যায় যে বখরা নিয়ে লিপিকা মান্নার সঙ্গে ব্যাপক গন্ডগোল হয়েছে। আমরাই খবর করেছি বিভিন্ন সময়। দুর্গাপুজো করেন বিরাট, সেখানে সুশান্ত ঘোষ কি বিপদে, অনেকে বলছেন বিপদে পড়ে এখন এই কথা বলছেন, এইসব কথা বলছেন? না, আমি আপনাকে বলি, লিপিকা মান্না বা যার নাম আপনি করলেন, যার সঙ্গে গন্ডগোল, এরা নন পলিটিক্যাল এলিমেন্ট। আমরা রাজনীতি করছি 30 বছর হয়ে গেল। আমাদের বক্তব্যগুলো ছিল দলের কাছে তখন থেকেই বাধ্যবাধকতার কারণে, সিট সিরিল কাস্ট হয়ে যাওয়ার কারণে, কোটার কারণে হয়তো কাউকে হয়তো পরিবর্তন করা যায়, কিন্তু তার হাতে রাজনৈতিক ক্ষমতাটা হস্তান্তর করার বিরোধী ছিলাম আমি। যে একটা মেয়ে বা একটা ব্যক্তি যে রাজনীতির এবিসিডি কিছু জানে না, সে কাউন্সিলর হয়ে আছে, ঠিক আছে, কিন্তু তাকে কেন সম্পূর্ণ পার্টির দায়িত্বটা হঠাৎ করে দিয়ে দেওয়া হবে? সে আসুক, বুঝুক, জানুক। এখান থেকে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু যেটা বললেন যে দুর্দ্বন্দ্ব প্রতাপ, না, চেষ্টা করেছি আমরা গ্রাউন্ড লেভেলে মিশে পার্টি করতে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে পার্টি করি। পার্টি অনেক পদও দিয়েছিল। যুব প্রেসিডেন্ট সাউথ কলকাতার ছিলাম, সেবা দলের চেয়ারম্যান ছিলাম, MIC ছিলাম, কিন্তু সব কিছুরই মেয়াদ ছিল 2 থেকে 3 মাস। MICটা বড় জোর 3 বছর 2.5 বছর স্টে করেছিল, বেশি দিন এক জায়গায় থাকতে পারিনি। একটা বড় চেয়ারম্যান, আপনার সঙ্গে বঞ্চনা হয়েছে বলছেন? সেটা বঞ্চনা যদি হয়, বঞ্চনা মানে 3 মাসের পদ, 3 মাসের জন্য যুব প্রেসিডেন্ট করা হয়েছে। আমি কাউকে একটা ওয়ার্ডে কোনো সভাপতি ডিক্লেয়ার করতে পারিনি, তার আগে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। কার চাপে? তা জানি না কার চাপে, কেন হলো। দুজনেই তো শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজনীতিতে এসছেন, তার অনেক আগে থেকে আমরা পার্টি করি। আমি পার্টি করি। আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমি নিজে গুলি খেয়েছিলাম। যে 13 জন শহীদ হয়েছিল, 14 জন আমি হতে পারতাম। আমরা হঠাৎ করে এসে নেতা হয়ে যাইনি। তাহলে সেই 84 সাল থেকে পার্টি করছেন,
আপনার তো আরো বেশি বিবেকের দংশন আগেই হতে পারতো। না বিবেকের বিদ্রোহ আগেই দংশন, হতে এটা পারতেন। আপনি বলছেন বিবেকের জ্বলন বা বিবেকের দংশন, কিন্তু আমাদের কাছে এটা হতাশার বহিঃপ্রকাশ বলতে পারেন। কারণ আমরা যেটা বলার চেষ্টা করেছি দল শোনেনি কখনো, আমরা পৌঁছতে পারিনি মমতাদির কাছে। আমরা কি প্রশ্ন তুলেছি? আমি কি প্রশ্ন তুলেছি? আমি প্রশ্ন তুলেছি 4 তারিখে নির্বাচনের পরে আমরা হেরে গেছি, একটা সারা বাংলার কথা বলবো না, আমার যে অঞ্চল সেই অঞ্চলে আমরা দেখেছি অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছে, অসংখ্য মানুষকে কেস দেওয়া হয়েছে, মামলা হয়েছে, একটা রাজনৈতিক পরিস্থিতিতে ডামাডোল তৈরি হয়েছে, পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সময় এই যে তথাকথিত সকল লিডাররা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কমিটিতে স্থান পেতেন, যারা গত কয়েক বছর ধরে আলো করে বসেছিলেন, সমস্ত ক্ষমতা ভোগ করেছেন, সমস্ত সুবিধা নিয়েছেন, সমস্ত মানে লিডারশিপ বলে স্ট্যাবলিশড হয়েছেন, তারা কোথায়? এই 5-6 দিন তারা রাস্তায় নেই কেন? আমি অরূপের কাছে আসবো। প্রশ্নটা শুধু এইটা বারবার আপনারা প্রশ্নটা অভিযোগ তুলছি বলে, করছেন, ঠিকই। না আমি একটু বলে নি দাদা, এই প্রশ্নটা তুলছি বলে আজকে দলের বিরুদ্ধে বিদ্রোহ করা কেন এটা হবে? আমরা দল এখনো করছি এবং দলে এই পরিবেশটা ছিল না বলেই তো বলতে হচ্ছে। আজকে বলবো না, কবে বলবো? আচ্ছা অরূপ, কাউন্সিল দুজনকেই প্রশ্ন আমার, কাউন্সিলর পদে ইস্তফা না দিয়ে শুধুমাত্র কমিটি থেকে ইস্তফা দেওয়া, বড় চেয়ারম্যান থেকে ইস্তফা দেওয়া, এটার প্রতীকী প্রতিবাদ কেন এখনো? প্রতীকী প্রতিবাদ নয়। দেখুন, আমি গতকালকেও বলেছি, আজও একই কথা বলছি। আমি যে জায়গায় ছিলাম, যেই কমিটি, সেটার কিন্তু একটা গুরুত্ব আছে। এটা কর্পোরেশনের পুরো মিউনিসিপাল অডিটটার দায়িত্বে থাকে। 7-8 মাস ধরে সেই কমিটির কোনো মিটিং হয়নি, অদূর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাহলে যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আর পদ ছেড়ে আসার শিক্ষা তো মমতা দিয়েছেন। কফিন কেলেঙ্কারির সময় আপনাদের মনে থাকবে, মন্ত্রিত্বকে ছেঁড়া চটির মতো ছেড়ে আসার শিক্ষা মমতা ব্যানার্জির দেওয়া। পদ আঁকড়ে থাকার জন্য নয়, পদ পার্মানেন্ট হয় না। আপনি ঠিক বলেছেন, তাহলে কাউন্সিলরশিপ কেন ইস্তফা দিলাম না? আমার কাছে এই মুহূর্তে এখনো 2টো পদ রয়েছিল। আমি আসার আগেই আমি সেখান থেকে আমার মুখপাত্র পদ এবং জনপ্রতিনিধি মুখপাত্র পদ থেকে আমি অফিসিয়ালি রেজিগনেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, রইল বাকি জনপ্রতিনিধিত্বের পদ। জনপ্রতিনিধির পদটা খুব দলীয় পদ নয়। আমাকে যারা ভোট দেননি, আমি তাদেরও জনপ্রতিনিধি। আজকে আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি বলেছেন যে যারা ভোট দেয়নি তাকে আমি সার্টিফিকেট দেবো না। কিন্তু এইটা গণতন্ত্রের ভাষ্য নয়, এটা হওয়া উচিত নয়। যারা আমায় ভোট দেননি বা যারা আমার বিরোধী মতের মানুষ বা যারা কোনো রাজনীতি করেন না, সাধারণ মানুষ, তারাও কিন্তু আমার নির্বাচিত। অরূপ চক্রবর্তী মুখপাত্র পদ থেকেও পদত্যাগ করেছেন, আজকে মুখপাত্র পদ থেকে অরূপ চক্রবর্তী আমি যা পদত্যাগ শেষ করেছেন। করিনি। জনপ্রতিনিধির আরেকটা সমস্যা হচ্ছে, বিশেষ করে নিচুতলার মানে যারা কাউন্সিলর বা পঞ্চায়েতের দায়িত্বে থাকেন, তাদের কাছে ম্যাক্সিমাম মানুষ আসে বিশেষ করে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন সাইনিং এর জন্য। আপনি জানেন, আধার কার্ডের আপডেশন করতে গেলেও কাউন্সিলরের সই লাগে। একটা প্রভিডেন্ট ফান্ড পেনশন কাউন্সিলর না থাকলে তো অন্য কেউ সই করতে পারেন, আপনারা অপরিহার্য তো না। এইখানেই সমস্যাটা যে কাউন্সিলর না থাকলে এটা এক্সিকিউটিভ বা অফিসাররা সই করতে পারবেন না। সেই জায়গায় আমি কালকে সচিব সেক্রেটারির সাথে এবং কমিশনারের সাথে কথা বলেছি যে অন্য নেইবারিং কাউন্সিলর বা এখন এই পরিস্থিতিতে তারাও সই করতে রাজি হবেন কি না অন্য ওয়ার্ডের, সেটাও একটা বিষয় আছে। আমি সেই মানুষগুলোকে দুম করে বিপদের মুখে না ফেলে আমি মানে একটা চেয়েছি, সলা চেয়েছি তাদের কাছ থেকে। যদি সেটা হয় তাহলে কাউন্সিলরের পদ থেকেও আপনি পদত্যাগ করবেন। আচ্ছা, সেই যদি বিকল্প পথ পান। আমি বলছি, যারা এই যে বলছিলেন না অরূপ, যে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন আপনাকে, দীর্ঘদিন ধরে আপনি কাউন্সিলর, দীর্ঘদিন ধরে আপনাকে ভোট দিয়েছেন, আপনার মধ্যে যদি এত ক্ষোভ থাকে, নিশ্চয়ই তৃণমূল স্তরের, আপনারও যারা তৃণমূল স্তরের নেতা কর্মী, তাদেরও নিশ্চয়ই ক্ষোভ আছে। তাহলে তারা তো বলবেন দ্বিচারিতা, বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন, দল থেকে পদত্যাগ করছেন না কেন? না, প্রথমে আমি বলি যে প্রতিবাদী বিপ্লবী এগুলো সাজার জন্য বা শোনার জন্য এই কাজটা আমি করিনি। আমি কাজটা করেছিলাম, আমার বক্তব্য ছিল যে কথাটা আপনি বললেন, আমরা গ্রাউন্ড লেভেলে পলিটিক্স করি। অসংখ্য ছেলে আমার ওয়ার্ডে পাড়াছাড়া হয়েছে, অসংখ্য ছেলেকে মামলা দেওয়া হয়েছে, কোনো লোকের পার্টির কারোর সাহায্য পায়নি, সমস্ত ছেলেকে বেল করাতে হয়েছে, কাউকে ধরে একে ধরে ঘরে ঢোকাতে হয়েছে। কিন্তু এই সময় পার্টিগত একটা প্রতিবাদ হওয়া দরকার ছিল এবং পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যদি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতো তাহলে অনেকটা সমস্যা কাটানো যেত। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো ঘুরছে জেলায় জেলায়, সে বলতে পারবো না কোথায় ঘুরছে না ঘুরছে, আমরা পাইনি। আজকে 24-25 দিন ধরে আমরা সেই জিনিসটা পাইনি। আবারও আমি বলছি, দেখুন, এটা কারা কিভাবে নিচ্ছে সেটা আমরা বলতে পারবো না,
কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য ছিল, যে বক্তব্যটা আপনি বলতে পারেন তখন বলতে পারেনি, কেন বলতে পারিনি, বলার পরিবেশ ছিল না। কেন? কিন্তু বলেছিলাম। কিরকম পরিবেশ ছিল? বলেছিলাম, মানে বলতে পারিনি এটা আপনি বলছেন কেন বলিনি, কোথায় বলিনি, আমি দলের সঙ্গে বলেছিলাম, যার জন্য গত 15 বছর ধরে। কোথায় বলেছিলেন? আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাই করতে পারতেন না। পারতাম না। কারা বাধা দিত? পারতাম না, পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল, পারতাম না। একটা কথা ঠিকঠাক করে পৌঁছানো যেত না। আমাদের সকল যারা ঘিরে রেখে দিত, তারা একটা অন্যরকম বুঝিয়ে রেখে দিত। আজকে কোনো কারণ ছাড়া 21 সালের নির্বাচন, আমি একটা রাজনৈতিক কর্মী, আমি 84 সাল থেকে রাজনীতি করছি। 21 সালের নির্বাচন আমাকে 1 মাস ঘরে বসে কাটাতে হয়েছে, কারণ কোনো একজনের পছন্দ ছিলাম না আমি। তারপরে তো পার্টি করে গেছেন। তারপরও পার্টি করে গেছি। কারণ পালাবদল হয়নি তখন। পালাবদল হওয়ার জন্য, পালাবদল তো আমরা তো সিপিএমের জমানা থেকে পার্টি করছি। যেই সময় পার্টি করতাম তখন জানতাম না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, না জেনেই পার্টি করেছি। দক্ষিণ কলকাতার একটা কলেজে আমি ছাত্র রাজনীতি করেছি 22 বছর। আমরা সিপিএমের জামানায় আনকন্টেস্ট কলেজ রেখে দিয়েছিলাম, বাড়ি ছাড়া ছিলাম। সুতরাং এই যে বিরোধী ফেসটা না, আমরা হঠাৎ করে আসা তৃণমূল না, হেলিকপ্টার চড়ে আসা তৃণমূল না, লড়াই করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, এবং 16 থেকে 18 বছর লড়াই করে তারপরে কিন্তু আমরা ওই ক্ষমতার স্বাদটা পেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল সিপিএমকে সরানো। ভালো কথা বললেন একটা, অরূপ। হেলিকপ্টার চড়ে আসা তৃণমূল নন সুশান্ত ঘোষ। শুভেন্দু অধিকারীরা, বিজেপিরা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন, এই কথা বলেই টার্গেট করেছেন বেশ কয়েকবার আমরা শুনেছি। ফলতায় পালা বদল হয়েছে, 80টা সিট পেয়েছেন আপনারা, তারপরেও ফলতায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। না, এইখানে আমি বলি অয়ন আপনাকে একটুখানি। 2019 সাল লোকসভা নির্বাচনে আমরা 22, বিজেপি পেল 18। রাজ্য জুড়ে একের পর এক জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত, পার্টি অফিস বন্ধ করে দিয়েছে, বিজেপি বেশ কিছু পার্টি অফিস দখল করেছে। যেহেতু শুভেন্দু অধিকারী নামটা আপনি তুললেন, সেই সময় না তৃণমূল কংগ্রেস একটা লিডার ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। প্রতিটা জেলায় ঘুরে ঘুরে পার্টি অফিসগুলো খোলার দম রেখেছিল শুভেন্দু। আমি তো এটাই বলতে চাইছি যে আজ মমতাদি অভিষেকের কথা ছেড়ে দিন, তারা দলের সর্বোচ্চ, তারপরে লিডারশিপটা কোথায়? কারা গিয়ে পার্টি অফিসগুলো? আমরা তো নিচু তলার কর্মী, আমরা তো দেখতে চেয়েছিলাম যে আমাদের মাথার উপর সেই নেতাগুলো যারা মমতাদির বৃত্তের আলোয় আলোকিত ছিল, যারা সূর্যের আলোয় আলোকিত চাঁদ ছিল, সেই চাঁদগুলো তো গিয়ে পার্টি অফিসগুলো খুলবে। আজকে অভাব অনুভূত করছি। 2019 সালে শুভেন্দু অধিকারী যদি আজকে তৃণমূল কংগ্রেসে থাকতো, তাহলে হয়তো পার্টি অফিসগুলো আজকে। শুভেন্দুর অধিকারীর ভূয়সী প্রশংসা, এর ইঙ্গিতটা কি? ইঙ্গিত নয়, একটা ছোট্ট ব্রেকের পরে আবার আসবো। অরূপ চক্রবর্তী ব্রেকের আগে বললেন শুভেন্দু অধিকারী যদি থাকতেন, 2019-এর প্রসঙ্গ তুলে বললেন শুভেন্দু অধিকারী থাকলে পরে আজকে পাড়া ছাড়া হতে হতো না, গ্রাম ছাড়া হতে হতো না সাধারণ তৃণমূল কর্মীদের। আমি অরূপ, এটা কি ভালো তৃণমূল হওয়ার প্রমাণ দেওয়া? না, প্রশ্নটা ভালো তৃণমূল খারাপ তুমি কার কাছে হতে হবে? এই যে বাইনারি, না বলে দিচ্ছি, এই যে বাইনারিটা, আজকে ধরো তুমি নিউজ 18 বাংলার একটা সাংবাদিক, মানে তুমি এখানে অ্যাঙ্কার, লিড অ্যাঙ্কার, ওয়ান অফ দা। তুমি আজকে নিউজ 18 বাংলা ছাড়া মানে কি তোমার রাইভাল চ্যানেলে চলে যেতে হবে? তুমি তো একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারো। রবিশ কুমার এনডিটিভি সাংবাদিক ছিল, সে তো প্রতিদ্বন্দ্বী। রাজনীতিতে তো তা হয় না, তৃণমূল বিজেপি রাজনীতিতে তো তা হয় না। রাজনীতিতে তৃণমূল এই যে আপনি দেখেছেন, কারণ আপনাকে দেখানো হয়েছে এটাই বাইনারি রাজনীতিটা। বাইনারির বাইরেও ট্রাক্সিয়ারি রাজনীতি হতে পারে, যে রাজনীতিটা চর্চাটাই পেরিয়ে যাচ্ছে। আজকে তৃণমূলের যদি কোনো জিনিসে আমার মনে হয় কাজটা আজকে বলুন তো, আমি যখন আসছি এই চিংড়িহাটা দিয়ে আসছি, চিংড়িহাটার বহুত মেট্রোর যে ওই 366 মিটারের কাজ 2 বছর ধরে আটকে রাখা হয়েছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রিভিয়াস রাজ্য সরকার গেছে। আমরা যুক্তি দিয়েছি, এগুলো বলতে পারেননি যে কেন তাহলে চিংড়িহাটা হলো না, কেন এই ব্রিগেডে হলো না, এই নামাজ আজকে তো হলো ব্রিগেডে, রেড রোড ফাঁকা হয়ে গেল। বলছি আপনার অন্য শোতে অন্য প্যানেলিস্ট থাকে, লড়াই চাপানুতর থাকে, একটু কাইন্ডলি বলতে দিন। আজকে আপনি বলছেন বলতে পারেননি, কোথায় বলবো এখন? আজকে বলুন, মমতা ব্যানার্জি কদিন আগে যখন ধর্নায় বসেছেন, মমতা ব্যানার্জির বৃত্তের পাশে আলো করে কারা ছিলেন? সেলিব্রিটি কোশেন্টরা। আমার গ্রামের একটা এমএলএ যে লোক নিয়ে বাসে করে এসছে, সেই এমএলএটাও মঞ্চে ওঠার জায়গা পায়নি, নিচের চেয়ারে বসে রয়েছে। গ্রামের কর্মীটা দেখছে তার এমএলএ মঞ্চে ওঠার জায়গা পায় না, আর একটা সিরিয়ালে কোনোদিন 3টে এপিসোডে কোনো রকমের মুখ দেখিয়েছে, তার কাছে মমতা ব্যানার্জি প্রাইভেট নাম্বার আছে, ওই এমএলএটার কাছে মমতা ব্যানার্জি প্রাইভেট নাম্বার নেই। কার কাছে? এই যে বাফারিং জোনটা, আমি বলছি পেশেন্টের অসুখ হলে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি, পেশেন্টটা তৃণমূল কর্মী, বাইরে যে কম্পাউন্ডারটা রয়েছে সে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দেয়নি। ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দিলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাইভেট নাম্বারটা আসবে কোত্থেকে? আপনার কাছে যদি প্রাইভেট নাম্বার না থাকে, আমার কাছে প্রাইভেট নাম্বার থাকবে কোত্থেকে? এটা অরূপ বলল, ঠিক আছে। দেখুন, আমরাও তো রাজনীতি করেছি, আমাদের কখনোই মনে হয় না কোনো মিটিংয়ে দল যদি কোনো দায়িত্ব দেয় আমরা
সেটা পালন করতে পারলে ধন্য হয়ে যায়। 21শে জুলাই দল আমাকে দায়িত্ব দেয়, মালদা মুর্শিদাবাদের থেকে লোক এসে আসলে তাদের দেখাশোনা করবার দায়িত্ব দেয়, সেটা পালন করি। কখনো নন্দীগ্রামের দায়িত্ব পেয়েছি, সেবাশ্রয় করবার দায়িত্ব পেয়েছি, ভাল লাগে। কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি যে 21শে জুলাইয়ের জন্য আমরা গুলি খেয়েছি, সেই 21শে জুলাইয়ের মঞ্চে দুদিনে আসা একটা বাচ্চা ছেলে মঞ্চে উঠে যাচ্ছে। যে কিছুদিন আগে বিজেপিও করেছে, এরকম লোক রয়েছে যে কিছুদিন আগে আমাদের প্রশ্রয়ে শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় না দেখুন, থাকলে তো কার হয় না। প্রশ্রয় সেটা তো পরের কথা, কিন্তু আজকে তো এই প্রশ্নগুলো জাগছে। যারা এই যে বলছে বিপ্লবী, যারা বলছে প্রতিবাদী, তাদের এগুলো জানা দরকার। পালাবদল না হলে কি এই কথা বলতেন? এই কথা বলেছি, অনেকবারই বলেছি। প্রকাশ্যে বলতেন? প্রকাশ্যে কি করে বলবো? প্রকাশ্যে বলার জায়গা ছিল না, যেখানে বলার বলেছি। যার জন্য ওই যে বললাম, মেয়াদ কোনোটা 2 মাস ছিল, কোনোটা 3 মাস ছিল, কোনোটার 2.5 বছর ছিল। গত 24 সালের আরজি করার সময় 24 সালের ফোকাল আমরা ছিলাম, যেদিনকে মিডিয়ার রোল ট্রান্সফর্ম হয়েছে সবার আগে আমাদের বাদ দেওয়া হয়েছে। 24 সাল এই বলার জন্য 15ই ডিসেম্বর, এই নভেম্বর আমার ওপর গুলি চলল। সেদিনকে ভগবান যদি সহায় না হতো, আমি হয়তো আপনাদের এখানে আজকে আসতে পারতাম না। কে করেছে, কি করেছে, আমি তার মধ্যে ঢুকছি না। আমার তো বিচারটা প্রাপ্য ছিল। কে করেছে সেটা তো বার করা আমার দল ক্ষমতায়, অপরাধীকে খুঁজে বার করা তো আমাদের সরকারের দায়িত্ব ছিল। আমি যখন বারবার করে তাগাদা করছি, তখন আমাকে বলা হলো যে প্রধান অভিযুক্ত দুবাইয়ে লুকিয়ে আছে। তারপর সেই অভিযুক্তকে যখন নাকি দুবাইতে ফেরত এয়ারপোর্ট থেকে ধরা হলো, সেই অভিযুক্ত 6 দিনের মধ্যে ছাড়া পেয়ে গেল, 6 মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল। তাহলে আপনাকে গুলি চালিয়েছিল সেটা বলছেন। গুলশান কলোনিতে বারবার গুলি চলেছে, বারবার মারামারি হয়েছে, আপনার এলাকা। আমি বলেছি, প্রতিবাদ করেছেন, অসংখ্যবার করেছি। তাহলে এত ঘন ঘন হলো কেন? কোথায় ঘন ঘন হয়েছে আপনি বলুন? 2-3 বার হয়েছে। যেগুলো হয়েছে তখন সঙ্গে সঙ্গে আমি স্পটে গেছি, স্পটে গিয়ে প্রতিবাদ করেছি। কারা করেছে তারা এখনও পাড়াছাড়া আছে। গুলশান কলোনিতে গত 5 বছরের মধ্যে আপনারা ঢুকতে পারছেন, মিডিয়া যেতে পারছে। এর আগে মিডিয়া যেতে পারতো না, ওখানে ঢুকতে পারতো না 5 বছর আগে। আপনি যদি আজকে গুলশান কলোনিতে যান, একটা ভালো পাকা রাস্তা দেখতে পারবেন, আলো দেখতে পাবেন, ড্রেন দেখতে পাবেন। আজ থেকে 5 বছর আগে সেগুলো ছিল না। আচ্ছা, আমি করেছি সেগুলো। আমি অরূপের কাছে একটু আসবো। সাদা জামা পরে এসছে, একদম সাদা, এবং অরূপের একটা ইমেজ আছে যে নিষ্কলঙ্ক, নিষ্কলুষ। কিন্তু সেই অরূপ আপনি জানতেন না যে গ্রামে গ্রামে একজন পঞ্চায়েত সদস্য কুঁড়ে ঘর ছিল, কি করে তার রাজপ্রাসাদ হয়ে গেল। আমরা রাজমহল বলে একটা সেগমেন্ট করছি। আপনি জানতেন না দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, তার 2 কোটি কয়েক লক্ষ টাকা উদ্ধার হলো পাট খাতে। আমি উদাহরণ দিলাম 2টো, এরকম তো হাজার হাজার। জানতেন না আপনারা? না, এটা তো ঘটনা। দেখুন, আমি তো এটা ঘটনা, আমি নিশ্চিতভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অ্যাবারেশন, এই ধরনের ঘটনা ঘটেছে বলেই তো দল আজকে চলে গিয়েছে। আজকে আপনি বলুন, পার্থ চট্টোপাধ্যায়, আমরা সেই সময় মিডিয়াতে তো ডিফেন্ড করেছি, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যদি এত কোটি টাকা লুকিয়ে থাকে, সেটা পার্টি জানতে পারেনি? সেটা পার্টির দায় ছিল না? আজকে বলবে খারাপ সময় কেন বলছি? আমরা তো সেই সময় ডিফেন্ড করেছি দলকে। আজকে সামগ্রিকভাবে এটা বলছেন, শীর্ষ নেতৃত্ব বলছেন যে খারাপ সময় এসছে, তাই এখন আপনারা রাজনীতিই করেননি কোনোদিন। ঠিক, আমরা যদি কোনোদিন রাজনীতি করে না থাকি, এই স্বরূপ যেখানে বসে রয়েছে ঘটনাচক্রে, ওই 21শে জুলাইয়ের গুলিটা ওর বুকে রয়েছে। আমি নিজে মানে ঘটনাচক্রে আমরা দুজনে একই কলেজের। আমি যখন 96 সালে ছাত্র পরিষদ করি, পরবর্তীকাল তৃণমূলের জন্মের, তৃণমূল ছাত্র পরিষদের প্রথম দিন থেকে আমরা পার্টি করেছি। আর কারা এই সার্টিফিকেট দিচ্ছেন, আজকে তৃণমূল কংগ্রেসের যারা সার্টিফিকেট দিচ্ছেন, নিশ্চিতভাবে তাদের পার্টির প্রতি কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমরা তো প্যারাসুট তৃণমূল নই, আমরা তো হেলিকপ্টার থেকে আসা তৃণমূল নই। তৃণমূলটা জন্মলগ্ন থেকে করেছি। আমি শুধু বলছি 34 বছর বিরোধী সিপিএম এর জামানায় আমাদের জন্ম। আজকে যারাই প্রশ্ন করছে যে আমরা পার্টির করি না, হ্যাঁ, পার্টির নেতা আমরা না, আমি পার্টির নেতা না, আমি এখনো নিজেকে কর্মী বলতে ভালোবাসি। তো যারা এই প্রশ্নগুলো ছুটছেন, তারা দলকে কতবার বিড়ম্বনায় ফেলেছেন সেই প্রশ্ন তাদের কাছে করুন। তাদের জন্য দল কতবার বিড়ম্বনায় পড়েছে সেই প্রশ্ন বলুন। অরূপ কি আরেক অরূপের দিকে তীর আছে? আরেক অরূপের দিকে আমি আবারও বলছি, আমি কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করছি না। আমি বলছি সেই নেতৃত্ব, শুনুন, নেতা তো সেই হবে যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। নেতা তো পিঠ দেখিয়ে পালাবে না। পুলিশ থাকলে আমি নেতা হব, যেদিনকে সিকিউরিটি সরে যাবে সেদিনকে আমি কর্মীটা মার খাচ্ছে তার পাশে থাকবো না?
আমি তো একটা কর্মী, আমি তো এই মানে মরা বাজারেও ভাঙা পার্টি অফিসটা খুলে অনেকে বলছেন যে আপনারা নিজের এলাকায় অন্তত নামুন, এই স্টুডিওতে না ঘুরে আপনারা নিজের এলাকায় কারা নামুন, বলেছে সাংবাদিক সম্মেলন না করে নিজের কারা এলাকায় বলেছে নামুন। নিজের এলাকায় তো আমরাই রয়েছি, বড় নেতাগুলো পালিয়ে গেছে। নিজের অঞ্চলে পার্টি অফিসটা আমি খুলেছি, ওয়ার্ড অফিসটা খুলে আমি বসেছি, আর বড় নেতা যারা মাথার উপর অভিভাবকের ছড়ি ঘুরিয়েছে তারা পালিয়ে গিয়েছে। অনেকে বলছে সুশান্ত ঘোষ দুর্নীতির সঙ্গে জড়িত, আর তাই দুর্নীতির থেকে যাতে বিজেপির একেবারে রক্তচক্ষুতে না পড়তে হয় সেই কারণে পালা বদলের পর। আপনার কথাতেই বলি, এই কথাগুলো আগে বলেনি কেন, আজকে বলছে কেন? যারা বলছে আজকে আমরা কেন প্রশ্ন করছি, তাহলে এই কথাগুলো আগে বলেনি কেন? আমি 30 বছর রাজনীতি করেছি, একটা দুর্নীতির সঙ্গে আমার নাম জুড়িয়েছে আপনারা দেখান না। যে কোনো একটা ঘটনা বলুন যে দুর্নীতির সঙ্গে আমার নাম জড়িয়েছে। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। ওকে, এবার আমি একদম সংক্ষেপে প্রশ্ন, হ্যাঁ নাই বিজেপিতে আগামী দিনে দেখা যাবে অরূপ চক্রবর্তীকে? আমি আবারও বলছি, রাজনীতিতে তো কোনো না, নিশ্চিতভাবে রাজনীতি সম্ভাবনার শিল্প একদম, কিন্তু আবারও বলছি এই আপনাদের এই বাইনারির নির্মাণটা বন্ধ হোক। তৃণমূলের কেউ মানে কোনো বিষয়ে সমালোচনা করা মানেই তাকে বিজেপি ট্যাগিয়ে দেওয়াটা, এটা বন্ধ হোক। আচ্ছা, তার মানে আপনি সিপিআইএম কংগ্রেস তাদের জন্য দরজা খোলা রাখছেন, আপনার দরজা? না, দরজা খোলা নয়, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার হয়ে বক্তব্য রাখতে পারি, আমার সেই অধিকার সুশান্ত আছে। ঘোষ, সুশান্ত বিজেপিতে দেখা যাবে আগামী দিনে? না, শিওর? তবে এখনো পর্যন্ত অরূপ চক্রবর্তী মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেছেন। কাউন্সিলর পদ থেকে যেভাবে অরূপ চক্রবর্তী বললেন যদি বিকল্প পদ খুঁজে পান তাহলে পদত্যাগ করবেন, সুশান্তও কি তাই? 6 মাস মানুষ দায়িত্ব দিয়েছিল আমাদের, এবং যা সিদ্ধান্ত নেব সেই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ওকে, আর কয়েকদিন পরেই, আর কয়েক মাস পরেই পুরসভা নির্বাচন, তারপরে কি হয়, সেই সময় কি হয় দেখার। আপাতত শেষ করছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে।